সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠিত উকিল, রাজ্যসভার সদস্য মাননীয় ভূপেন্দ্র যাদবজি। আমি তাকে পশ্চিমবঙ্গের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। তার সঙ্গে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, কেন্দ্র সরকারের দেবশ্রী চৌধুরী, আমাদের রাজ্যের বরিষ্ঠতম সাংসদ মাননীয় আলুওয়ালিয়াজি, তথা আমার পার্টির প্রমুখ কার্যকর্তাগণ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সঞ্জয় সিং, যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খান, এছাড়াও আমাদের এখানে অন্যান্য যারা বরিষ্ঠ কার্যকর্তা, মহামন্ত্রী, সহসভাপতি, অন্যান্য কার্যকর্তাগণ তথা জোনের সমস্ত কর্মীগণ এবং যারা আমাদের এই র্যালিতে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আমাদের বক্তব্য শুনছেন, এই সমস্ত নাগরিকগণ, সমর্থকগণ, শুভানুদ্দিগণ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। প্রথম র্যালিতে আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি তথা নেতৃত্বের ভাষণ শোনার জন্য মানুষের মধ্যে কি আবেগ, উৎসুকতা ছিল। কোটি কোটি সংখ্যায় মানুষ যে যেখান থেকে লিঙ্ক পেয়েছেন সেখান থেকে শোনার চেষ্টা করেছেন এবং মিডিয়ার বন্ধুগণও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন বলে কোটি কোটি মানুষ মাননীয় অমিত শাহর ভাষণ শোনার সুযোগ পেয়েছিলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে জোন থেকে আমরা এই র্যালির আয়োজন করেছি, মেদিনীপুর জোন, ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি, যে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে সেই জোনের লোকেরা জনসংঘকে শৈশব অবস্থায় কোলে করে নিয়েছিল। বিশ্বর আমাদের প্রবাদ প্রতিম নেতা, প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গতকাল যার বলিদান দিবস আমরা পালন করেছি 68তম, তাকে আজ আমি আবার আন্তরিক এবং কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। তার বলিদানকে আমি নমন করছি। তার বলিদান আমাদের প্রেরণা দিয়েছে দেশের জন্য, সমাজের জন্য নিজের জীবনকে বাজি রেখে কি করে কাজ করতে হয়। তাই পশ্চিমবাংলায় গত কয়েক বছরে 104 জন কর্মী নিজেকে বলিদান দিয়েছেন রাজনীতির পরিবর্তনের জন্য। হিংসার রাজনীতির বিরুদ্ধে লড়াই করে তারা নিজেকে বলিদান দিয়েছেন। কাশ্মীর থেকে যে বলিদান শুরু হয়েছিল, আজকে পশ্চিমবাংলার জেলায় জেলায় তা ছড়িয়ে পড়েছে। সারা ভারতবর্ষে এই বলিদানের জন্য এই রক্ত আর ঘামের পরিবর্তে, জীবনের পরিবর্তে এত বড় পরিবর্তন এসেছে, যাকে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদী। সেই শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় যখন ব্রিটিশ আমলে বিরাট দুর্ভিক্ষ দেখা দেয়, মেদিনীপুরে তার আন্দোলন হয়, যারা বুভুক্ষ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইংরেজ শাসন তাদের উপর গুলি চালিয়েছিল, লাঠি চালিয়েছিল পুলিশ দিয়ে। সে বিরাট আন্দোলনের পরে মানুষের সেবা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে পৌঁছেছিলেন। সেই দরিদ্র, সেই পীড়িত বুভুক্ষ মানুষের কাছে তিনি গিয়ে সেবা করেছিলেন। মেদিনীপুরের মানুষ কিন্তু সেটা ভোলেননি। তাই প্রথম নির্বাচনে 51 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে মেদিনীপুর পশ্চিমবাংলার 9টি অ্যাসেম্বলি সিটের মধ্যে 6টি সিট দিয়েছিল এবং দুটির মধ্যে একটি পার্লামেন্টারি সিটও দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্ব আর জনসংঘের প্রতি তাদের যে ভালোবাসা, যে মাতৃপ্রেম, সেটা আমরা দেখেছি। তাই পরবর্তীকালে সেই খড়গপুর থেকে আমাকে আবার তারা বিধায়ক নির্বাচন করেছেন এবং অখণ্ড মেদিনীপুরের ঝাড়গ্রাম এবং মেদিনীপুর দুটি লোকসভা সিটও তারা আমাদেরকে দিয়েছেন। তাই মেদিনীপুরের লোককে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সমস্ত জোনে, হুগলিতেও আমাদের লকেটদি ওখান থেকে নির্বাচিত হয়েছেন এমপি হিসাবে। এই জোনের মানুষ বিজেপির দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি অত্যাচারও এখানেই হচ্ছে। গত কয়েকদিন আগে দাঁতনের একটি আমাদের যুবক ছেলে, সে খুন হয়েছে। তার অপরাধ কি ছিল? গ্রামে গ্রামে, বাড়ি বাড়িতে সে জনসম্পর্ক অভিযানে বেরিয়েছিল। সারা দেশ জুড়ে পার্টি এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে জনসম্পর্কের কার্যক্রম নিশ্চিত করেছে। প্রত্যেক পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীর চিঠির কপি পৌঁছে দিচ্ছি আমরা। আমাদের উপলব্ধির কথা বলছি। সেই ছেলেটি, কি নাম করবে, পবন জানা, 25 বছর বয়স। সে একজন পরিযায়ী শ্রমিক, বাইরে চাকরি করত, গরিব পরিবার। তার বাবা ওইখানকার পুরনো বিজেপি কর্মী, তাকে বহু অত্যাচারিত হয়েছে বিজেপি করার জন্য, মার খেতে হয়েছে, জমি বাড়ি নষ্ট করা হয়েছে, কোনো সরকারি সুবিধা দেওয়া হয়নি। তাও তিনি বুক চিকে বিজেপি করছিলেন। তার যুবক ছেলেকে পার্টির জন্য লাগিয়েছিলেন। বাপ বেটা সবাই মিলে জনসম্পর্কে বেরিয়েছিলেন। তাদের উপরে নিষ্ঠুর আক্রমণ করা হয়। বাইরের থেকে দুষ্কৃতকারীদের নিয়ে এসে
ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। তার বাবা বেঁচে আছেন, কিন্তু মাথায় লম্বা চোট আছে, এখন মাথা ফালা হয়ে গেছে। ছেলের উপরে 3টা কোপ মারা হয় তলোয়ার দিয়ে, এবং তাকে বেহোশ অবস্থায় কলকাতা আনার পরে পরের দিন সে ছেলেটি মারা যায়। আপনারা কল্পনা করতে পারেন, যখন করোনা ভাইরাসের আক্রমণে আমরা ত্রস্ত, সারা দুনিয়াতে ভয়ের পরিবেশ, যখন ঝড়ের প্রকোপে মেদিনীপুর থেকে 24 পরগনা অবধি পুরো সমুদ্র উপকূল এলাকা ভেঙে চুরমার হয়ে গেছে, মানুষের বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, খাবার নেই, কাপড় নেই, জল নেই, বিদ্যুৎ নেই, হাহাকার চলছে, সেই সময়ও এই হিংসাস্ত্রে টিএমসি পার্টি তার গুন্ডারা চুপ করে বসে নেই, তারা মানুষের উপরে প্রাণঘাতী হামলা করছেন, তার পরিণাম খুন হয়েছে। এটা নয়, গত 2-3 মাস ধরে একাধিক কর্মীকে আমাদের খুন করা হয়েছে। এই যে ভয়ঙ্কর হিংসার রাজনীতি, পশ্চিমবাংলায় এই হিংসার রাজনীতি বাংলার মানুষ চান না। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গের জনক ছিলেন। তিনি পশ্চিমবঙ্গকে তৎকালীন যে হিংসার আগুন জ্বলছিল সারা বাংলা জুড়ে, সাম্প্রদায়িক হিংসা, সেই সাম্প্রদায়িক হিংসার আগুন থেকে বার করে নিয়ে এসে পশ্চিমবঙ্গ তৈরি করে এখানকার মানুষকে স্বীকৃতি দিচ্ছিলেন, সুরক্ষা দিচ্ছিলেন, স্বাভিমানের সঙ্গে বাঁচার সুযোগ করে দিচ্ছিলেন। তাই তাকে আমরা কৃতজ্ঞ চিত্তে আর স্মরণ করি। আর আজ যেটুকু বাংলা শ্যামাপ্রসাদ আমাদের হাতে দিয়ে গেছিলেন, আমরা শান্তিতে নিজের ধর্ম কর্ম নিয়ে, মা বোনের সম্মান নিয়ে বাঁচার জন্য ওপার বাংলার থেকে কোটি কোটি মানুষ পালিয়ে এসেছিলেন। কিন্তু আজকে বাংলার কি অবস্থা? বাংলার অস্তিত্বই বিপন্ন। সারা ভারতবর্ষের সীমা প্রায় 7,500 কিলোমিটার স্থল সীমা, সেটা সুরক্ষিত, কিন্তু পশ্চিমবাংলায় এখন 1000 কিলোমিটার দিনাজপুরের কাছে সীমা বেড়া দেওয়া যায়নি, কারণ এখানকার রাজ্য সরকার জমি দেয়নি কেন্দ্র সরকারকে। আগের সিপিএম সরকারও দেয়নি, এখন টিএমসি সরকারও দেয়নি। তাই 1000 কিলোমিটার অসুরক্ষিত খোলা থাকার জন্য হাজার হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঢুকছে, এখানকার অর্থনীতিকে তারা শোষণ করছে, কেন্দ্র সরকারের সমস্ত যোজনার লাভ নিয়ে নিচ্ছে, এখানকার মানুষের জীবনের শান্তিকে নিয়ে নিচ্ছে, এখানে উগ্রপন্থা ক্রিয়াকলাপ চালিয়ে বম বন্দুকের কারখানা তৈরি করছে, উগ্রপন্থী প্রশিক্ষণ দিচ্ছে, জেলায় জেলায় বোমার বিস্ফোরণ হচ্ছে, মহিলাদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, তার উপর অত্যাচার হচ্ছে, আর্থিক প্রগতি বন্ধ হয়ে গেছে, ভয়ের পরিবেশ চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রোজ প্রতিদিন খুন খারাপি হচ্ছে। সাধারণ মানুষ থেকে বিপক্ষ পার্টির সমস্ত কর্মীরা আজকে বিরাট বড় চ্যালেঞ্জের সামনে আছেন। এই বাংলা হিংসার বাংলা, দুর্নীতির বাংলা, দুর্নীতি কতদূর পৌঁছেছে? যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি আছে, যখন মানুষ হাহাকার করছে খাবার জন্য, কেন্দ্র সরকার চাল দিয়েছেন 3 মাসের জন্য, চাল ডাল আর গম দিয়েছেন, যাতে মানুষ বাড়িতে বসে বিনা পয়সায় রেশন পায়, খেয়ে পরে থাকতে পারে, যেহেতু কাজ নাই। বহু মানুষ কাজ হারিয়েছেন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে চলে এসেছেন, তাদের হাতে কাজ নেই। তাই নরেন্দ্র মোদী তাদেরকে রেশনের ব্যবস্থা করেছেন, কিন্তু দুর্ভাগ্য সেই রেশনও তাদের বাড়ি পৌঁছচ্ছে না। রেশনের ডিলারের কাছ থেকে লুট হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ এখনো রেশন পাননি, অন্তপক্ষে 15-20% লোক সেই ফ্রি রেশন পাননি, তাদের রেশন লুট হয়ে গেছে। তারা দোকানে হামলা করেছেন, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বাকি মানুষও বঞ্চিত হয়েছেন। তো চিন্তা করতে পারেন, যখন হাহাকার করছে পদার্থ মানুষ, তাদের পেটের চালকে কেটে নিয়েছে এই টিএমসির লোকেরা, কর্মীরা, কার্যকর্তারা, নেতারা, পঞ্চায়েত থেকে সব জায়গায় এই দুর্নীতি। মানুষ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষের সময় মানুষের পেটের খাবার যে কেটে নেয়, তারা কত বড় আর অসুর হতে পারে সেটা বোঝা যাচ্ছে। ঠিক সেরকম অঙ্গনবাড়ি বাচ্চাদের খাবারের চাল লুট হয়ে যাচ্ছে, স্কুলের মিড ডে মিলের চাল ডাল তরকারি ডিম সবজি মশলা লুট হয়ে যাচ্ছে। বাচ্চাদের জন্য আমাদের ট্যাক্সের টাকায় কেন্দ্র সরকার এখানে ফ্রিতে খাবার দিচ্ছে, মিড ডে মিল, অঙ্গনবাড়িতে খাবার, যাতে গরিব বাড়ির বাচ্চারা খাবারের অভাবে স্কুল যেতে বাধ্য না হয়, স্কুল কামাই করতে, তারা যাতে স্কুলে গিয়ে খাবারও খেতে পারে, পড়াও করতে পারে। কেন্দ্র সরকার সেই প্রজেক্টের চাল ডাল চুরি হয়ে যাচ্ছে। কত দূর দুর্নীতি পৌঁছেছে, গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষের পেটে চাল ডাল তুলে নিচ্ছে এরা। এখান থেকে বাংলাকে মুক্ত করতে হবে। আজকে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতে আহ্বান করেছেন। আত্মনির্ভর ভারত কেমন হওয়া উচিত? আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দেশের প্রথম শিল্পমন্ত্রী, তিনি দেখিয়েছেন। তিনি দুবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, নিজের নাম কামাবার জন্য নয়, প্রচারের জন্য নয়। পশ্চিমবাংলায় এখন দুর্ভিক্ষ হয়েছে, ব্রিটিশ আমলে সরকার করেনি, ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বাংলার রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, দিয়ে সেবা করতে গেছিলেন। আর দ্বিতীয়বার দেশ ভাগের পরে উদ্বাস্তু বাঙালি হিন্দু তথা শরণার্থীদের জন্য সরকার কিছু করছিল না, তাদেরকে হায়নার মুখে ফেলে দেওয়া হয়েছিল। তারা মা বোনের সম্মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে দেশ ছেড়ে 14 বর্ষের ভিটে ছেড়ে এপার বাংলায় পাড়ি দিয়েছিলেন। ঠিক সেরকম পশ্চিম পাকিস্তান থেকেও পাঞ্জাবের দিকে রওনা দিয়েছিলেন। ওখানে তো ঠিক ছিল দিল্লির কাছে, কিন্তু বাংলাকে কেউ দেখেনি। যে জওহরলাল নেহরু থেকে তার পার্টির মন্ত্রীরা নেতারা বলেছিলেন চিন্তা করবেন না, আমরা আছি, আওয়াজ দেবেন,
কিন্তু তারা যখন হাহাকার করলেন, আওয়াজ দিলেন, মা বোনের চিৎকার, সম্মান রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য, দিল্লি পৌঁছয়নি। তাই দিল্লির গদিতে লাত মেরে শ্যামাপ্রসাদ চলে এসেছিলেন, সেই মানুষগুলির সেবা করেছিলেন। তাই তারা আজকে হয়তো শ্যামাপ্রসাদকে ভোলেননি। শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল যে এই মানুষগুলোকে এখানে নাগরিকত্ব দিয়ে সম্মানের সঙ্গে থাকার অধিকার দিতে হবে। কিন্তু গত 60-70 বছর ধরে এই মানুষগুলোর ভোট নিয়ে এখানে কংগ্রেস, সিপিএম, টিএমসি রাজত্ব করেছে, সরকার চালিয়েছে, তাদের নাগরিকত্বতার কথা ভুলে গেছে। শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল যে জম্মু কাশ্মীর নিয়ে এত আন্দোলন হয়েছে, সেখানে 370 ধারার মাধ্যমে, 35 এর মাধ্যমে দেশের থেকে তাদেরকে আলাদা রাখা হয়েছিল। সেখানকার মানুষকে দেশের যে সংস্কৃতি, স্বাধীনতা, উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, বিশেষ স্ট্যাটাস দিয়ে সেটাকে সরিয়ে দিতে হবে। তাই 370 ধারা হটাবার জন্য সেখানে আলাদা প্রধানমন্ত্রী, আলাদা সংবিধান, আলাদা জাতীয় পতাকা ছিল কাশ্মীর। তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি বলিদানও দিয়েছিলেন। তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম রাজনীতিক শহীদ হয়েছিলেন। তার বলিদানের ফলে হয়তো সেই পতাকা ছিল না, সেই সংবিধান ছিল না, কিন্তু 370 ধারা দিয়ে তাকে আলাদা করে রাখা হয়েছিল। তার যোগ্য উত্তরসূরি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং অমিত শাহ, তারা তার স্বপ্নকে সফল করেছেন। আজকে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা এবং 35 এ ধারাকে সরিয়ে দিয়ে মূল ভারতের সঙ্গে বিলীন করেছে। ঠিক সেরকম পশ্চিমবাংলার কোটি কোটি উদ্বাস্তু পরিবার, কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য হাহাকার করছিলেন, দিনের পর দিন অপেক্ষা করছিলেন। ঠাকুরদা চলে গেলেন, বাবা চলে গেলেন, ছেলে মেয়ে আছে, তারা এখনো নাগরিকত্ব পায়নি। তাই তাদের সে স্বপ্ন সফল করার জন্য, শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার জন্য আমাদের সরকার, আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহ এবং প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য আজকে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে। পশ্চিমবাংলার কোটি কোটি উদ্বাস্তু মানুষ আজকে ভারতবর্ষের সম্মানীয় নাগরিকত্ব পাবেন। এটা শ্যামাপ্রসাদ স্বপ্নকে সফল করার জন্য আমাদের কর্মীরা করেছে। শ্যামাপ্রসাদ চাইছিলেন দেশ আর্থিক দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে স্বয়ংসম্বর হোক, আত্মনির্ভর হোক। তাই তিনি শিল্পমন্ত্রী হয়েই চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা তৈরি করলেন, সিন্ধিতে সারের কারখানা তৈরি করলেন, যাতে কৃষির বিকাশের জন্য আর্থিক স্বয়ংসম্বর হতে হবে, খাদ্যের স্বয়ংসম্বর হতে হবে, যাতে সারের জন্য বিদেশে যেতে না হয়, আমাদের বৈদেশিক মুদ্রা যাতে বিদেশে না যায়। তাই দেশে সার কারখানা তৈরি করেছে। রেলের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে সারা ভারতবর্ষকে জোড়ার যে পরিকল্পনা, আজকে যে বিরাট রেল লাইন, আমাদের হাজার হাজার ট্রেন চলছে, পরিযায়ী শ্রমিকরা যে ট্রেনে চড়ে বাড়ি এসেছেন, সে রেলকে সমৃদ্ধ করার জন্য রেলের কারখানা করেছিলেন চিত্তরঞ্জন। আজকেও বিশ্বস্তরের উন্নত ইঞ্জিন আমরা তৈরি করতে পারছি তার দূরদর্শিতার জন্য। স্বয়ংসম্বর, আত্মনির্ভর ভারত কেমন হওয়া উচিত, শ্যামাপ্রসাদ 70-75 বছর আগে এটা কল্পনা করেছিলেন। পশ্চিমবাংলায় মন্ত্রী থাকাকালীন তিনি কলকাতা ইউনিভার্সিটির সবচেয়ে কম বয়সী ভাইস চ্যান্সেলর ছিলেন। তখন থেকে আমাদের বাংলা ভাষার প্রতি তার যে টান, তিনি বাংলাকে সেখানে ভাষা হিসেবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। তার পূজ্য পিতৃদেব আশুতোষ মুখোপাধ্যায় যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন বাংলায় MA পরীক্ষা শুরু করেন। প্রথম বিদ্যার্থী হিসাবে নিজের ছেলে শ্যামাপ্রসাদকে পড়িয়েছিলেন, যদিও উনি ইংলিশে পড়ছিলেন, ইংলিশে খুব বিদ্বান ছিলেন, তবু তাকে MA পড়িয়ে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। বাংলা ভাষার প্রতি টান। পরবর্তীকালে কনভোকেশন যখন হয়, তার ভাইস চ্যান্সেলর থাকাকালীন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথকে ডেকেছিলেন। তার সেই কনভোকেশনে রবীন্দ্রনাথ বাংলাতে প্রথমবার ভাষণ দিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে কোনো পরাধীন দেশে তার নিজের মাতৃভাষাতে ভাষণ হচ্ছে, এটা শ্যামাপ্রসাদের উদ্যোগে আর বিশ্বকবি রবীন্দ্রনাথের দ্বারা সম্ভব হয়েছিল, এটাও কল্পনা করার মতো। তাই আজ যারা বলেন বিজেপি বাঙালিদের পার্টি নয়, আমি তাদের স্মরণ করে দিতে চাই, তোমাদের জন্মের আগের থেকে আমরা বাংলা ভাষার সেবা করে এসেছি, বাঙালিকে আমরা সম্মান করে এসেছি। শ্যামাপ্রসাদ আমাদের প্রতিষ্ঠাতা, তিনি নিজে করে দেখিয়েছেন। তাই আমরা গর্বের সঙ্গে বলতে পারি, যদি বাংলার জন্য কোনো পার্টি করে থাকে, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সে হচ্ছে জনসংঘ। আর তার সেই শ্যামাপ্রসাদের বলিদানের ফলে বাংলা ভারতবর্ষে এসেছে। তার বলিদানের ফলে, তার ত্যাগ তপস্যার ফলে বাংলায় যে পার্টিগুলো রাজত্ব করেছেন আজকে এতদিন পর্যন্ত, তারা সেই শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছেন, তার পার্টিকে সাম্প্রদায়িক বলেছেন, তার ভাবধারাকে সাম্প্রদায়িক বলেছেন, এবং বিদেশের ভাবধারাকে এখানে নিয়ে এসেছেন। বিদেশের উগ্রপন্থীদের, অনুপ্রবেশকারীদের নিয়ে এসে সরকার থাকার চেষ্টা করেছেন। পশ্চিমবাংলার মানুষের কপালে অশেষ দুঃখ আছে। তিনি শিল্পে ভারতকে স্বয়ংসম্বর করার চেষ্টা করেছিলেন শিল্পমন্ত্রী হিসাবে। তাই স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্পে 30% যোগদান দিত, আর আজকে সেটা কংগ্রেস, সিপিএম, টিএমসি এখানে 7.5% নেমে এসেছে। এটা বিজেপির দূরদর্শিতা, শ্যামাপ্রসাদের যোগদান দূরদর্শিতা, আর বাগীদের রাজনীতির পার্থক্যটা বোঝা যাচ্ছে। তাই আজকে পশ্চিমবঙ্গকে যদি তার নিজের জায়গায় নিয়ে যেতাম, পশ্চিমবঙ্গ যদি আবার পুরনো জায়গায় নিয়ে যেতে হয়, সোনার বাংলা করতে হয়, যদি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের
নেতৃত্বে বসতে হয় তাহলে শ্যামাপ্রসাদের পথ ধরে বিজেপির হাত ধরে এগোতে হবে। সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি, তার জন্য শত শত কার্যকর্তার প্রাণ দিয়েছেন, হাজার হাজার কার্যকর্তা আজকে জেলে আছেন, ঘর ছাড়া আছেন। আমাদের উপরে 29,000 কেস চলছে আমাদের কর্মীদের উপরে। আপনারা কল্পনা করতে পারেন, যেদিন পবন জানার মৃত্যু হলো তার পরের দিন তাকে পোস্টমর্টম করিয়ে তা সেই যুবকের মৃতদেহকে আমরা কলকাতা থেকে মেদিনীপুরে নিয়ে গেলাম। মেদিনীপুর থেকে গাড়ির কনভয় নিয়ে তার গ্রামে যখন পৌঁছাই, হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য, তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এসেছেন। পুরো মাঠ ভরে গেছে। তারা শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছেন, কোনো সভা হয়নি। একটা জলজন্ত যুবক, তাকে হত্যা করা হলো, পুলিশ তাকে বাধা দিল না, দুষ্কৃতকারীদের অ্যারেস্ট করলো না। কিন্তু যখন মানুষ তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছে, আমি গেছি, সায়ন্তন দা গেছেন, আমাদের ওখানকার আরো এমপি জ্যোতির্ময় গেছেন, কার্যকর্তারা গেছেন, যারা যারা কোনো উপস্থিত থেকেছেন, ভাষণ দিয়েছেন, তাদের নামে এফআইআর হয়েছে। কারণ আমরা নাকি অনুমতি না নিয়ে সভা করেছি, আমরা নাকি সোশ্যাল ডিস্টেন্সিং মানিনি, আমরা নাকি ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন ভেঙেছি। আমাদের সঙ্গে আরো 75 জন লোকের নাম দিয়েছে। আপনারা কল্পনা করতে পারেন। কালকে আবার এফআইআর হয়েছে আমাদের নামে। এই পুলিশ যে দুষ্কৃতকারী, সমাজ বিরোধী, উগ্রপন্থী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটকাতে পারে না, কেস দিতে পারে না, যে টিএমসির গুন্ডাদেরকে নামে একটা এফআইআর করতে পারে না, সেই পুলিশ আমরা যখন শোক সভা করেছি, মানুষকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছে, একজন কর্মীকে আমাদের নামে এফআইআর করেছে, কেস করেছে। কত নিচে নেমে গেলে সরকার এটা হতে পারে? পুলিশ সংবিধানের প্রতি যে দায়িত্ব, যে শপথ নিয়েছে, সেটা তারা ভুলে গেছে। এই যে অপশাসন, দুর্নীতি, এই হিংসা, এর পরিবর্তন চাই। শ্যামাপ্রসাদ এই বাংলার স্বপ্ন দেখেননি। তিনি বাংলার স্বপ্ন দেখেছিলেন জগৎজননী, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ বাংলা, শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, অর্থনীতিতে, চিকিৎসায়, সব জায়গায় বাংলা এগিয়ে থাকবে। আজকে পশ্চিমবাংলার চিকিৎসার অবস্থা কি? দুর্ভাগ্যজনকভাবে আজকে একজন বিধায়ক মারা গেছেন, তিনি সরকারি দলে, 1 মাস ধরে তিনি হসপিটালে ছিলেন। এই সরকারের যোগ্যতা নেই একজন বিধায়ককে বাঁচিয়ে নেওয়ার। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে? জলযন্ত্র বিধায়ক প্রাণ গেল। একজন মন্ত্রী অসুস্থ হয়েছিলেন, তিনিও ভেন্টিলেশন থেকে পার পেয়েছেন, এটা সৌভাগ্যের কথা। প্রাক্তন বিধায়ক, তার পরিবার আজকে অসুস্থ হয়। এই রাজ্য সরকারের কাছে চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা নাই, তার নিজের মন্ত্রী আমলে এমএলএ বাঁচাতে পারছে না, সাধারণ মানুষ কোথায় যাবে? আর না হলে আমি ধরে নিচ্ছি রাজ্য সরকারের কোনো মন্ত্রী, এমএলএ, এমপি লকডাউন মানেননি, সামাজিক দূরত্ব মানেননি, তাই তারা অসুস্থ হয়ে গেছেন। তাহলে তারা সমাজকে কি বলবেন? আমরা নাকি নিয়ম মানছি না, আমরা নাকি সমালোচনা করছি। আমরা যদি এর সমালোচনা করি, যেটা আমাদের করার অধিকার আছে, আমরা ঠিক কাজ করেছি। সরকার কেন শুধরাচ্ছে না? কেন নিজের লোককে বাঁচাচ্ছে না? সাধারণ মানুষকে বাঁচাচ্ছে না? যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, বাংলা থেকে গেছেন, পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক হিসাবে গেছেন। যেই যুবকদেরকে শক্ত হাতে এখানে কাজ দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ কারখানা তৈরি করেছিলেন, শিল্প নীতি তৈরি করেছিলেন, তাকে ভেঙে চুরমার করে দিয়েছে এরা। এই সিপিএম এর শিল্প বিরোধী আন্দোলন, শ্রমিক আন্দোলন, আজকে তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা টিএমসির আমলে। তার ফলে এখানকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়েছে। এরা আর কিছু দিতে পারেনি। শ্যামাপ্রসাদ শিল্প দিতে চেয়েছিলেন, সিপিএম তথা টিএমসি পরিযায়ী শ্রমিক বানিয়েছে, আমাদেরকে বাংলার বাইরে পাঠিয়ে দিয়েছে। আমাদের যুবকদেরকে, বুড়ো বাবা মা, স্ত্রী, সন্তানকে ছেড়ে দিয়ে মাসের পর মাস, বছরের পর ওখানে থাকতে হয়। এবার ঈদের সময় মুসলিম পরিবারের ছেলে মেয়েরা চাইছিল যে বাড়ি ফিরে গিয়ে আমাদের পরিবারের সঙ্গে খুশির ঈদ মানাই, কিন্তু এই সরকার তাদেরকে এত নৃশংস, তাদের ভোট নিয়েছে, কোথায় কোথায় সংখ্যালঘুর জন্য কেঁদে বেড়ায়, কিন্তু সেই মুসলিম যুবকদেরকে যারা বাড়ি এসে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চেয়েছিল, তাদের জন্য তারা শ্রমিক স্পেশাল ট্রেন চালালো না, তারা আসতে পারলো না। এই সরকারের অসহযোগিতা এবং ক্ষুদ্র রাজনীতির জন্য তাদেরকে পশ্চিমবাংলার বাইরে থাকতে হলো, ঈদের সময় বাড়ি আসতে পারেনি। বন্ধুগণ, এই যে অসামাজিক, সমাজ বিরোধী, হিংসাশ্রয়ী, দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, এর যাওয়ার দিন চলে এসেছে। তাই দেখুন, স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে, শিক্ষা দপ্তর ভেঙে পড়েছে, শিল্পের অবস্থা আরো খারাপ। প্রত্যেক বছর এমও হচ্ছে যে সামিট তৈরি করা হচ্ছে, এখানে বিজনেস সামিট কারা করছে? কোন সরকার বিজনেস সামিট করছে? যারা সিঙ্গুরেতে টাটার কারখানা বন্ধ করেছে, যারা টাটার কারখানা বন্ধ করে দিয়ে ক্ষমতায় আসে, তারা যদি বিজনেস সামিট করে, সেখানে কোনো ভদ্রলোক আসবে, কোনো শিল্পপতি আসবে? যেখানে শিল্পপতিকে কারখানার মধ্যে খুঁটি বেঁধে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে জ্যান্ত, সেই পশ্চিমবাংলায় কে আসবে শিল্পপতি? যেখানে একটা ইট গাঁথতে গেলেও কাটমানি দিতে হয়, সিন্ডিকেটকে পয়সা দিতে হয়, সেখানে কোন শিল্পপতি আসবে? সেই জন্য সামিট হয়, এমন সই হয়, কিন্তু কোনো নিবেশ হয় না, ইনভেস্টমেন্ট হয় না, খালি ধোকাবাজি হয়, নিজের লোকেদের বসিয়ে হল ভর্তি করা হয়। আর কিছু শিল্পপতি আছেন যারা বাধ্য হয়ে আসেন,
প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর একই ভাষণ দিয়ে চলে যান, এক পয়সা এখানে ইনভেস্ট করেন না। এই পরম্পরা পুরোই চলেছে। আর শিক্ষা দপ্তরের তো অবস্থা খুবই খারাপ। আজকে এমন অবস্থা হয়েছে, এখানকার ভাইস চ্যান্সেলরদেরকে রাস্তায় বসতে হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, নাহলে চাকরি থাকবে না, সম্মান পাওয়া যাবে না। এই দুরবস্থা। কাকে পিএইচডি করাতে হবে সেটা পার্টির লোক বলে দেবে, কাকে ভাইস চ্যান্সেলর করা হবে পার্টির লোক বলে দেবেন। না হলে ধর্ণা দেওয়া হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির দিনের পর দিন। সেখানকার প্রফেসররা এই জন্য ভেঙে দিচ্ছেন যে তাদের লোককে ভিসি করা হচ্ছে না, অফিস ভেঙে দিয়েছেন, গুঁড়িয়ে দিয়েছেন। এই কি শিক্ষা ব্যবস্থা? এটাকে আমরা চেয়েছিলাম? এই শিক্ষার মাধ্যমে কি ওরকম মহাপুরুষ তৈরি হবে যারা বাংলা দিয়ে এসছে যুগ যুগ ধরে? দুর্ভাগ্যবশত আজকে সেই পরিস্থিতি। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, যখন করোনা ভাইরাস এসেছে, চালাকি করতে গিয়ে তথ্য গোপন করা হয়েছে। আজকেও মৃতের সংখ্যাকে লুকানো হচ্ছে। কত ডেড বডি কোথায় আছে কেউ জানে না। সে ডেড বডি কাদের তার আত্মীয় স্বজন জানতে পারছে না। তারা পচে গলে শেষ হয়ে যাচ্ছে, দুর্গন্ধে লোকে থাকতে পারছে না। মানুষ বাধ্য হয়ে রাস্তায় বেরিয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই সরকার এত নৃশংস, এত মিথ্যাচারী, সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করছে। যার পরিজন অসুস্থ হয়ে তাকে তুলে নেওয়া হচ্ছে বাড়ির থেকে, তিনি কোথায় গেলেন 7 দিন পর্যন্ত খবর নেই, বলা হলো মরে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, তার লাশ পচে গলে আর মর্গের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই নৃশংস সরকার যারা আজকে সমস্ত গোপন করতে গিয়ে মানুষের জীবনকে বিপন্ন করেছে, নেতা, অভিনেতা, সাধারণ মানুষ সবাই অসুস্থ হয়ে যাচ্ছেন। কোয়ারেন্টাইন সেন্টার কোথায় কত আছে কেউ জানে না। তার উপরে আবার এই আমফান ঝড় এসেছে, তাতে সরকারের হাড় পাঁজর বেরিয়ে গেছে। স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছিল, হসপিটাল আছে, এখানে ডাক্তার নাই, ওষুধ নাই, রুগী নাই, নার্স নাই। বলা হচ্ছে কত রোগী, প্রত্যেকদিন কত বেড খালি আছে একটা হিসাব দেওয়া হয়। যে হসপিটালে উল্লেখ করা হয়েছে যে 500 বেড খালি আছে, হসপিটালে ফোন করে জানা গেল না একটা বেডও খালি নাই, কারণ ওখানে কোনো বেড তৈরি হয়নি হসপিটালে। এভাবে এখনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। হাজার হাজার স্যাম্পেল নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে 3 লক্ষ স্যাম্পেল নিয়েছি, টেস্ট কত হয়েছে কেউ জানে না। স্যাম্পেল নিয়ে রেখে দেওয়া হচ্ছে 10 দিন 15 দিন পর্যন্ত। যার যদি কেউ পজিটিভ হয় সে জানতে পারছে না যে সে নিজে 4 জায়গায় ঘুরে ঘুরে সংক্রমণ করছে। তার দ্বারা মানুষ অসুস্থ হয়েছে, অজান্তে মানুষকে সংক্রমিত করছে, নিজের পরিবারকে সংক্রমিত করছে। এই সরকারের ভুল নীতি তথা চালাকির জন্য এটা হচ্ছে। তাই আজকে যখন ঝড় হয়েছে, দুর্নীতি আর সামনে চলে এসেছে। খাদ্য দপ্তরের সচিবকে সরিয়ে দেওয়া হলো, কারণ তিনি চুরি করতে দিচ্ছিলেন না রেশন। স্বাস্থ্য দপ্তরের সচিবকে সরিয়ে দেওয়া হলো, কারণ তারা যা বলছিলেন সরকার মানছিল না। কলকাতা কর্পোরেশনে ঝড় হওয়ার পরে 7 দিন পরেও কারেন্ট আসেনি, জল আসেনি। দোষটা কার হলো? এখানকার কমিশনার, তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু যে মেয়র এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে এখানে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, পার্টির জন্য লুটপাট করছেন, আর কেবল জ্ঞান দিচ্ছেন লোকে, তার গায়ে আঁচ লাগলো না। খাদ্যমন্ত্রীর গায়ে আঁচ লাগলো না, স্বাস্থ্যমন্ত্রীর গায়ে আঁচ লাগলো না। সরকারি অফিসারদেরকে বলি দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দিচ্ছেন। তাই এখন যে আমফান হয়েছে, তার ফলে যে গরিব মানুষকে, যার বাড়ি ভেঙে গেছে, 20,000 টাকা ক্ষতিপূরণ দেবে সরকার ঘোষণা করেছে, দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখুন, প্রত্যেকটি পঞ্চায়েতে, প্রত্যেকটি ব্লকে মানুষ সেখানে বিক্ষোভ দিচ্ছে। কেন না? যে প্রধান, তার বাড়ি 7 জনের নাম লিস্টে দিয়ে দিয়েছে। যার পাকা বাড়ি আছে সে 20,000 পেয়েছে, নিজের ছেলে, নিজের বউর নাম আছে। একাধিক এরকম কমপ্লেন আসছে, এবং সেটা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর হিংসা এবং বিক্ষোভের দিকে যাচ্ছে। সরকার কি বলছে? এটা বিজেপি করছে, এটা সিপিএম করছে, এটা নকশাল করছে। তোমরা কি করছো? মানুষ তোমাদের দিকে তাকিয়ে বসেছিল যে আমার বাড়ি উড়ে গেছে, একটা ত্রিপল পাবো। 1 মাস হয়ে গেছে, ত্রিপল পাইনি, একটা খাবার নাই, দাবার নাই, রেশন নাই, বাড়ি ঘর ভেঙে গেছে, থাকার জায়গা নেই। কতদিন চলবে এরকম? বন্ধুগণ, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এর পরিবর্তন দরকার আছে। এই অযোগ্য, দুর্নীতিগ্রস্ত এই সরকার যতদিন তো পশ্চিমবাংলায় থাকবে, বাংলার পরিবর্তন হবে না। আমরা লন্ডন চাই না, আমরা সুইজারল্যান্ড চাই না, আমরা গোয়াও চাই না। আমরা পশ্চিমবাংলা চাই, সোনার বাংলা চাই। তাই এই বাংলাকে রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, নেতাজির বাংলা, রামমোহন রামকৃষ্ণের বাংলা, শ্যামাপ্রসাদের বাংলা চাই। সেই জন্য আমরা লড়াই করছি। সেই লড়াই তখনই শেষ হবে যখন বাংলার রাজনৈতিক পরিবর্তন হবে এবং বাংলার পুরো উন্নয়ন হবে। শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার জন্য পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ বিজেপির কর্মী দিন রাত পরিশ্রম করছেন, হাতে প্রাণ নিয়ে লড়াই করছেন, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, প্রাণ দিয়ে তারা এই কাজ করছেন। তাদের কাজে সহযোগিতা করার জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান করব, এবং আমার যারা সর্বভারতীয় নেতা, যাদের সহযোগিতা সবসময় পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, আমি তাদের কাছে আবার নিবেদন করব, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা বৃথা যাবে না। আমরা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে তাকে সফল করে সোনার বাংলা গড়ে তুলবো। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।